আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে পলিউশনেরই একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট, সেটা হচ্ছে সয়েল। তোমরা পলিউশনের ইন্ট্রোডাক্টরি পার্ট গুলোকে অলরেডি পড়েছো, এবং আমরা যদি একদম সিলেবাস ধরে ধরে এগোই তাহলে এই পলিউশনের যে ইউনিটটা রয়েছে চ্যাপ্টার 7, সেখানে তোমরা অলরেডি কনসেপ্ট তার টাইপস গুলো দেখেছো। এবং যে বিষয়গুলো নিয়ে খুব ডিটেলে আলোচনা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে এয়ার, ওয়াটার। এবং তোমরা দেখো এখানে যদি সিলেবাসটা একটু ভালো করে দেখতে থাকো তাহলে দেখো এয়ার পলিউশনের ডিটেল গুলো তোমরা দেখেছো, ওয়াটারের ডিটেল গুলো তোমরা অলরেডি দেখেছো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সয়েল পলিউশন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সয়েল, যে বিষয়টিকে না জানলে আমরা কোনোভাবেই আমাদের এই সুস্থ পরিবেশে বেঁচে থাকতে পারবো না। কারণ আমরা তো জানি গাছ হয়, তার জন্য মাটি লাগে। সেই মাটিটা যদি দূষিত হয় তাহলে কিন্তু সমস্যা অনেক। আমাদের এই সিলেবাসে যেরকম রয়েছে সেইভাবেই আমরা এগোবো। এখানে যে বিষয়টি রয়েছে তার সোর্স গুলোকে আমরা দেখবো, উৎসগুলো খোঁজার চেষ্টা করবো যে কোথা থেকে সয়েল পলিউশন হচ্ছে। সেই সয়েল পলিউশন হওয়ার পরে আমরা দেখার চেষ্টা করবো তার ইম্প্যাক্ট কি কি হচ্ছে। ইম্প্যাক্ট গুলো কাদের ওপর পড়ে? প্রধানত আমাদের ওপর পড়ে, এছাড়া আরো ইকোসিস্টেমে যারা থাকে তাদের ওপর পড়তে পারে। সেই ইম্প্যাক্ট গুলো আমরা একটু ডিটেলে খোঁজার চেষ্টা করব। তার সাথে হচ্ছে আমাদের আমাদের যে ভূমিকাটা সেটা হচ্ছে সেই পলিউশনটাকে আটকানোর জন্য কন্ট্রোল গুলো কি কি হওয়া দরকার। সেই কন্ট্রোল মেজারটা যেটা কিন্তু তোমরা আগের সমস্ত পলিউশনে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশনে তোমরা কিন্তু অলরেডি দেখেছো যে প্রত্যেকটার ক্ষেত্রে তার মেজারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেই বিষয়গুলোর দিকে আমরা আবার এই সয়েলের আসপেক্টে জানার চেষ্টা করবো যে তার কন্ট্রোল মেজার্স। আরেকটি ইউনিট রয়েছে, ইউনিট ঠিক বলবো না, আরেকটি বিষয় রয়েছে এই সয়েল পলিউশনকে ঘিরে, সয়েল কোয়ালিটি ইন্ডিকেটর। মানে কোন বিষয়গুলোকে দেখে আমি ইন্ডিকেট করতে পারি একটা সয়েল ভালো কি খারাপ, মাটিটি ভালো কি খারাপ, আমার ওই মাটিতে গাছের জন্য সে যোগ্য না সেই মাটি বিষাক্ত। এই বিষয়টিকে পুরো নিয়ে আজকের প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে সয়েল পলিউশন। আমরা শুরু করি। প্রথমত বিষয়টি কি আমি বলেছিলাম, পলিউশন বিষয়টি হচ্ছে যেই মুহূর্তে সে কোনো ক্ষতি করছে তখনই সেটাকে পলিউশন বলছি। যেটা কোনো একটি খুব ইম্পর্টেন্ট বা খুব বিষাক্ত একটা পদার্থ সেখানে উপস্থিত থাকছে তার জন্য হতে পারে, বা সেই সাবস্টেন্সটা হয়তো উপস্থিত থাকে, নর্মালি থাকে, কিন্তু তার পরিমাণ হঠাৎ করে খুব বেড়ে গেছে যেটা আমাদের গাছপালার সবার ক্ষতি করছে তার জন্য হতে পারে। সেই বিষয়গুলি দেখলে এই পলিউশনটা রেফার করে যে কন্টামিনেশন অফ সয়েল কোয়ালিটি এবং ডিগ্রেডেশন, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ডিগ্রেডেশন অর কন্টামিনেশন অফ সয়েল কোয়ালিটি ডিউ টু প্রেজেন্স অফ টক্সিক কেমিক্যালস, ওয়েস্ট মেটেরিয়ালস, বায়োলজিক্যাল এজেন্ট। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পলিউশনের জন্য রেসপন্সিবিলিটি কিন্তু অনেক কিছুর রয়েছে। কোনো টক্সিক কেমিক্যাল হতে পারে যে খুব ক্ষতিকারক, কোনো ওয়েস্ট মেটেরিয়াল হতে পারে, আমরা কিন্তু খুব খুব প্রতিনিয়ত আমরা একটা কিছু খেয়ে মাটির মধ্যে ফেলে দিই এবং আমরা জানতেও পারি না সেটা কোথায় মিশে যাচ্ছে। সেই ওয়েস্ট মেটেরিয়ালটা হতে পারে, বা কোনো বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে। বায়োলজিক্যাল এজেন্ট মানে আমরা কিন্তু অলরেডি জানি, আমরা যদি সয়েলকে নিয়ে একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই সেই সয়েলে শুধু গাছই হয় না, মাটিতে কি শুধু গাছ হয়, তার সাথে মাটিকে ঘিরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পোটকা, মাকড়, মাইক্রোবস এরা বেঁচে থাকে। তো সেরকম বায়োলজিক্যাল এজেন্ট তারাও যদি খুব ক্ষতিকারক হয়, যারা ওই মাটিটাকে দূষণ ঘটাতে কিন্তু পারে। এবং তারা কি করছে? মেকিং ইট আনফিট ফর এগ্রিকালচার, ভেজিটেশন অ্যান্ড লিভিং অর্গানিজমস। মানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট কিছুর উপস্থিতি এই সয়েলটাকে একদম আনফিট করে দিচ্ছে, যে যেখানে আর কোনো গাছ হচ্ছে না বা গাছ হলে মরে যাচ্ছে, সেখানে যারা যে সমস্ত ভেজিটেশনস হতো তারা হচ্ছে না, বা যে সমস্ত লিভিং অর্গানিজমস যার মধ্যে বিভিন্ন ধরনের, আমরা জানি মাটিতে অনেক রকম লিভিং অর্গানিজমস থাকে, তারা সুস্থভাবে বাঁচতে পারছে না, মানে ক্ষতিটা তাদের হচ্ছে। তখনই কিন্তু আমাদের ভাবনা চিন্তাটা এই মাটি নিয়ে হয়, এবং তখন আমরা তাকে মাটি দূষণ বলি। এটার প্রথম যে ইম্প্যাক্টটা যেখানে এসে পড়ে সেটা হচ্ছে সয়েলের ফার্টিলিটির উপর। আমরা জানি
এই যে উর্বরতা, একটা মাটি কতটা উর্বর হবে, তার জল ধারণ ক্ষমতা কত হবে, তার মধ্যে উপস্থিত সমস্ত কেমিক্যাল, সমস্ত নিউট্রিয়েন্ট কি পরিমাণ থাকবে, তার উপরই কিন্তু নির্ভর করে মাটিটা কত ভালো বা খারাপ তার উপর। আমরা তো অনেকের বাড়িতে দেখবে অনেক রকম আলাদা আলাদা রকমের মাটি দেখতে পাই। কারণ হচ্ছে কি, তাদের সেখানের ক্লাইমেটিক কন্ডিশনস গুলো আলাদা। মানে যার বাড়ি হচ্ছে রাজস্থানের দিকে তার মাটি একরকম, যার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে তার মাটি একরকম, যার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ সেখানের মাটিগুলোও কিন্তু আলাদা। তাহলে তার ফার্টিলিটি, তার স্ট্রাকচার এবং তার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, মানে তার মধ্যে যে মাইক্রোবস গুলো ঘোরাফেরা করে তাদেরও কিন্তু পরিমাণ, তাদের সংখ্যা, তাদের রকম রকম ভেদ, তারা কিন্তু নানান রকম হয়। এই মাটিটার ওপর ডিপেন্ড করে কিন্তু রয়েছি আমরা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে হচ্ছে গাছ এবং মাটিতে বসবাসকারী সমস্ত রকম তোমার যে কীট পতঙ্গ, মাইক্রোবস, তারা নিচে। তো এদের যখন এফেক্ট করছে কোনো কিছুর উপস্থিতি, তখন কিন্তু আমরা যথেষ্ট সচেতন হচ্ছি এবং আমরা ভাবছি এটা কিন্তু একটা পলিউশন, মানে দিস ইজ কল্ড সয়েল পলিউশন, মাটি দূষণ। আমরা পরের স্লাইডে যাব। যেরকম আমাদের ইউনিটে আছে, সিলেবাসে আছে, ঠিক সেইভাবে আমরা একটু এগোনোর চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করবো যে সোর্স গুলো কি। এই যে আমি এত কথা বললাম যে মাটি দূষণ কাকে বলে, তার এই টক্সিক কেমিক্যালের উপস্থিতি বা তার অনুপস্থিতি, বা কোনো একটা পতঙ্গ বা কীটকে সে বাঁচতে দিচ্ছে না, তাহলে তার তো কিছু উৎস থাকবে। সেই উৎসগুলো কি কি, সেই উৎসগুলো আসছে কোথা থেকে, এই বিষয়টিকে যখন আমরা জানবো, আমরা খুব ব্রডলি, খুব গভীরভাবে দেখলে পুরো জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। ন্যাচারাল মানে কারা? যারা ন্যাচারালি আসছে, খুব নির্দিষ্ট ভাবে আমাদের আমাদের কোনো প্রভাব তাদের উপর পড়ছে না, একদম প্রাকৃতিক নিয়মে ন্যাচারালি কিছু উৎস তৈরি হয়, সেই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে ন্যাচারাল সোর্সেস। আমি আসছি তার ডিটেল। আর কিছু ক্ষেত্রে হয়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, তার আমি ডিটেল গুলো বলবো, সেটাই কিন্তু আমরা দায়ী। অ্যানথ্রোপোজেনিক মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানে আমরাই দায়ী এই উৎসগুলো। মানে আমরা আমরা চাই না কখনো পলিউশন হোক, কিন্তু আমাদের জ্ঞানত বা অজান্তে কখনো কখনো এই পলিউশনস গুলো কিন্তু হতে থাকে। সেটাকে বলা হয় অ্যানথ্রোপোজেনিক সোর্সেস বা ম্যানমেড সোর্সেস, মনুষ্য সৃষ্ট যে উৎস। প্রথম বিষয়টা যেটা বললাম, প্রাকৃতিক যে সোর্স যেটা রয়েছে, তার মধ্যে প্রথম যে জিনিসটা আসে, তার কিছু আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে সয়েল ইরোশন হয়, ভূমিক্ষয় যেটা হয়, সেটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। এবং এই ভূমিক্ষয় হলে, সেটা যে কোনো কারণেই হতে পারে, তার ফলে দেখা গেল যে সয়েলের মধ্যে তার ফার্টিলিটিটা নষ্ট হয়ে যায়, বা তার মধ্যে অনেক সময় অনেক কিছু মানে অযাচিত, মানে যেগুলো থাকার কথা না সেরকম কম্পোনেন্ট এসে পড়ে, বা সেগুলো রিমুভ হয়ে যায়। তার ফলে কি হয়, ফার্টিলিটির যে টপ ফার্টিলিটি লেয়ার, ওই জায়গাটা কোথাও গিয়ে যে উর্বরতাটা নষ্ট হয়ে যায় এবং মাটিটা আর মানে ঠিক থাকে না, এবং সেটাকে আমরা বলতে পারি একটা ন্যাচারাল সোর্সেস। এছাড়া ধরো অনেক সময় হয় ভলকানিক কিছু অ্যাক্টিভিটি হলো, যে সমস্ত জায়গায় আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা জায়গার মাটি সমান না, যেরকম সব জায়গার জল সমান না, সব জায়গার বায়ু সমান না, সেরকম মাটিও সব জায়গায় সমান না। প্রত্যেক বাড়ির মাটি কোথাও গিয়ে আলাদা আলাদা হতে পারে। সেই জায়গা থেকে ভলকানিক ইরাপশনের ক্ষেত্রেও বা ভলকানিক বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক কেমিক্যাল বেরোয়, যেই কেমিক্যাল গুলো আদতে প্রচন্ড ভাবে ক্ষতিকারক একটা দিক সৃষ্টি করে মাটির জন্য। এছাড়া হচ্ছে ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার, এটাও ভীষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানে অর্গানিক ম্যাটার, আমরা জানি মাটির মধ্যে প্রধানত দুটো জিনিস থাকে, একটা অর্গানিক ম্যাটার, একটা ইনঅর্গানিক ম্যাটার। এবং অর্গানিক ম্যাটার মানে যেগুলো হচ্ছে ব্রেকডাউন করে যায়, সেই ম্যাটারস গুলোর যখন ডিগ্রেডেশন হতে থাকে, তখন দেখা যায় এই অর্গানিক ম্যাটার থেকে ডিগ্রেড হতে হতে, সেটা মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হতে পারে, মানে কোনো একটা মাইক্রোব সেটাকে ডিগ্রেড করে দিতে পারে, কোনো একটা কেমিক্যাল তার ভাঙন ঘটাতে পারে, ডিগ্রেড মানে ভাঙন ঘটাতে পারে। সেই ডিগ্রেডেশনের ফলে প্রচুর পরিমাণ ন্যাচারাল গ্যাস সেইগুলো কিন্তু তৈরি হতে থাকে, এবং যেগুলো অনেক সময় ক্ষতিকারক।
যেরকম কার্বন ঘটিত যদি কোনো যৌগ থাকে তা সেটাকে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, যেটা হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে আসছে। তাহলে সেটা যেরকম মানে সয়েলের ক্ষতি করছে, তার সাথে সাথে আবার এয়ারেরও ক্ষতি করছে, সেই দিকটা আমি যাচ্ছি না আজকে, যেহেতু সয়েলের দিকটা বলছি। সেইগুলো আবার এরকম দেখতে গেলে যে এই অর্গানিক ম্যাটারটা রিচ থাকার কথা, কিন্তু কোনো কেমিক্যালের উপস্থিতি এটাকে ভাঙছে, যেহেতু অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমতে থাকছে, তার ফলে কি হচ্ছে, সয়েলটা খারাপ হতে থাকছে। সয়েলটাকে আর সেই আগের মতো ভালো জিনিসটা আর বজায় থাকছে না মাটিতে। এগুলো হচ্ছে কিছু ন্যাচারাল ওয়ে, এগুলো হয়, এগুলো আমাদের প্রাকৃতিক নিয়মে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া যখন হতে থাকে, তখন এই সয়েল পলিউশনসটা ন্যাচারাল ওয়েতে হয়, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে আটকাতে পারি না। কিন্তু এর পরিমাণ অনেকটাই কম দেন এই অ্যানথ্রোপোজেনিক সোর্সেস। অ্যানথ্রোপোজেনিক মানে হচ্ছে আমরা, যারা প্রত্যেকে এই জিনিসগুলোর জন্য দায়ী, সেই সোর্সের থেকে কিন্তু অনেকটা কম। ম্যানমেড সোর্সের মধ্যে প্রথম যে বিষয়টা আসে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা জানি আমাদের প্রচুর জিনিসপত্রের দরকার হয়, এবং যেগুলোর উৎপাদক হিসেবে আমরা বিভিন্ন রকমের কলকারখানার উপর নির্ভরতা বাড়াই, নির্ভর করে থাকি। এবং এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র কোনো কিছুকে প্রডিউস করে না বা প্রোডাকশন করে না, ইন্ডাস্ট্রি প্রোডাকশনের সাথে সাথে কিন্তু একটা বড় পরিমাণ ওয়েস্ট তৈরি করে, যেটা জলদূষণ করার সময় আমরা দেখেছিলাম। সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়। ওয়েস্ট ওয়াটার তৈরি হয় মানে ওয়েস্ট ওয়াটার বেরোয়, যে ওয়াটার গুলো ওয়েস্ট, সেগুলোকেই তো ওয়েস্ট ওয়াটার বলে। প্রচুর জল লাগে এবং তার সাথে প্রচুর দূষিত জল। সেই রকম ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে প্রচুর পরিমাণে সেখানে কেমিক্যাল থাকে, হেভি মেটাল থাকে, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের সলভেন্ট থাকে, যেগুলো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, যেরকম ইলেকট্রোপ্লেটিং, টেক্সটাইল, ট্যানারি, এর মধ্যে থেকে নির্গত হয়। এবং সেখানে কি হয়, এই যে কেমিক্যালস গুলো আসছে, এই যে হেভি মেটালস গুলো আসছে, তারা প্রচুর পরিমাণে বেরোতে থাকে, এবং সেইগুলো অ্যাজ এ ওয়েস্ট হিসেবে বেরোয়। এগুলো কিন্তু ভালো জিনিস হিসেবে বেরোয় না, বাই প্রোডাক্ট বা ওয়েস্ট হিসেবে বেরোয়, এবং তাদেরকে অনেক সময় মাটিতে মিশিয়ে দেওয়া হয়। সেই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেটা কিন্তু একটা, এগুলো এবং এগুলো কারা করছে, এগুলো আমরা করছি, আমরা মানুষজন করছি, যারা ইন্ডাস্ট্রিটা চালাচ্ছি, যারা আমার প্রয়োজনে প্রচুর উৎপাদন তৈরি, মানে প্রচুর জিনিসটা উৎপাদন করছি, তারা করছি। ফ্লাই অ্যাশ, এই জায়গাগুলোর ক্ষেত্রেও এই যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আসছে, তারা কিন্তু মেইনলি যেটা করে, এই মাটির যে আমি ইন্ডিকেটরস গুলো বলবো, সেই ইন্ডিকেটরস মানে যেটা একটা মাটির কোয়ালিটিকে ভালো বা খারাপ ইন্ডিকেট করতে সাহায্য করে, সেই সয়েল কোয়ালিটি ইন্ডিকেটর গুলোকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছে। এবং সেখানে এছাড়া কিছু জিনিস রয়েছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এছাড়া হচ্ছে কিছু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভারতবর্ষ কৃষি ভিত্তিক দেশ, আমাদের প্রচুর চাষাবাদ হয় এখানে, এবং এখানে আমাদের প্রচুর মানুষের সমাগম, যেহেতু আমাদের এই দেশে, সেহেতু কি হচ্ছে, এখানে উৎপাদনগুলো প্রচুর বেশি হচ্ছে, আমাদের রিকোয়ারমেন্ট গুলো দিন দিন বাড়ছে, ঠিক আছে। সেই জায়গা থেকে এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার আমরা অনেক সময় করে ফেলি। ফার্টিলাইজারের ওভার ইউজ আমরা কেন করি, আমরা উৎপাদন বাড়াতে চাই, আমরা খুব শর্ট টার্মে অনেক কিছু জিনিসকে উৎপাদিত করতে চাই, সেই জায়গা থেকে ইউজ অফ ফার্টিলাইজার। এছাড়া কখনো কখনো আমরা পেস্ট কন্ট্রোল বা হার্ব কন্ট্রোলের জন্য হার্বিসাইড, পেস্টিসাইড ব্যবহার করি, এবং বলে রাখতে হবে এগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, ইফ ইট ইজ নট বায়ো প্রোডাক্ট, মানে বায়োলজিক্যাল প্রোডাক্ট, না হলে কিন্তু এগুলো সব কেমিক্যাল ইন নেচার, এবং সেই কেমিক্যাল গুলো কখনো কখনো হয়তো ওই পোকাটাকে মেরে দিচ্ছে, কিন্তু তার এক্সেসিভ বা খারাপ কিছু একটা দিক ওই মাটির সাথে মিশে থাকছে। এবং সেই জায়গা থেকে তাদের কিছু, আমরা জানি ডিডিটির একটা বড় এফেক্ট রয়েছে, ডিডিটি বহু দিন ধরে আমাদের মাটির মধ্যে ওই একই পর্যায়ে থেকে যেতে পারে, এবং সেটা প্রচন্ড একটা হার্মফুল দিক রয়েছে। সেখান থেকে এই পেস্টিসাইডস, হার্বিসাইডস হিসেবে তারা কিন্তু প্রচুর রকম ভাবে মাটির সাথে মিশে, তার বিভিন্ন যৌগের সাথে মিশে তার ক্ষতি করতে থাকে। স্যালিনাইজেশন আরেকটা প্রবলেম, যেখানে হচ্ছে ধরো ওভার ইরিগেশন হচ্ছে বা পুয়ার ড্রেনেজ থাকছে, সেখানে কিন্তু এই স্যালাইন কন্ডিশনটা তৈরি হচ্ছে, যেখানে সব রকমের উদ্ভিদ থাকতে পারছে না। প্রত্যেকটা মাটি এক এক রকম, সুন্দরবনে যে গাছ হয়
সে গাছ কলকাতায় হয় না। এই যে পার্টিকুলার কিছু উদ্ভিদকে কিছু মাটি সাপোর্ট করে, তার তো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেই ধরনটাকে নষ্ট করে দেয় যদি আমরা এগুলোকে ওভার ইউজ করি। তাহলে একটা গেল ইন্ডাস্ট্রির দিক, আরেকটা গেল এগ্রিকালচারের দিক, এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটার সাথে আমরা সবাই সরাসরি জড়িত, সেটা হচ্ছে আরবান বা ডোমেস্টিক ওয়েস্ট। প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হয়। কি করে তৈরি হয়? সেটা হচ্ছে আমরাই তৈরি করি, সেটা আমাদের বাড়িতে তৈরি হয়, এবং সেগুলো আমরা অনেক সময় সলিড ওয়েস্ট হিসেবে আমরা একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাস্তার মধ্যে ফেলে দিই। রাস্তাটা মানে কি? মাটি। রাস্তা মানে হচ্ছে তার আশেপাশে যে মাটির মধ্যে রয়েছে, তার আশেপাশে যে গাছ রয়েছে, সেইগুলোকে এফেক্ট করে, এবং দীর্ঘদিন ধরে যাওয়ার পর সেই কেমিক্যাল গুলো ওই মাটির সাথে মিশতে মিশতে তার একটা খুব লং টার্ম ইম্প্যাক্ট তৈরি করে। খুব মানে অনেক দিনের ধরে এই বিষয়টিকে, খুব শর্ট টার্ম না, মানে এক দুদিনে গাছটা হয়তো মরে যায় না, কিন্তু বহুদিন ধরে থাকতে থাকতে গাছের ভেতরে কিন্তু এই খারাপ জিনিসগুলো ভেতরে ঢুকতে থাকে। তাই ডোমেস্টিক বা আরবান ওয়েস্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেখানে এই হাউস হোল্ড ওয়েস্ট, সিওয়েজ স্লাজ, প্লাস্টিক, সলিড ওয়েস্ট, এগুলো কিন্তু চলতেই থাকে। এবং তার সাথে আরেকটা এই আরবানের ক্ষেত্রে বা ডোমেস্টিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইমপ্রপার ল্যান্ডফিল সাইটস। ইমপ্রপার ল্যান্ডফিল সাইটস মানে হচ্ছে যেখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজ করা হয়, যেভাবে আমরা সলিড ওয়েস্টটাকে ম্যানেজ করি ল্যান্ডফিল করে করে, সেই ল্যান্ডফিলের যদি কোনো রকম মানে জায়গায় কোনো রকম ফাঁক থেকে থাকে, সেখান থেকেও কিন্তু মাটির সাথে ওই খারাপ বস্তুটা বা টক্সিক বিষয়টা সেটা কিন্তু মিশে যায়, এবং তারা কি করে ফাইনালি কন্টামিনেশন করে, সয়েলকে তো করেই, এবং তার সাথে ওটা গ্রাউন্ড ওয়াটারের মধ্যেও চলে যায়। এটা আরেকটা ইম্পর্টেন্ট দিক। এছাড়া কিছু অ্যাডিশনাল পার্ট রয়েছে যেগুলো সোর্সে সয়েল পলিউশনে খুব এফেক্ট করে, সেটা হচ্ছে মাইনিং পার্ট রয়েছে। আমরা অনেক সময় মাইনিং করি, কোনো একটা খনিতে যাই কিছু একটা খুব স্পেসিফিক জিনিসকে এক্সট্রাক্ট করতে, সেই জায়গাতে মানে সেই ওর প্রসেসিং, মাইনিং, যেখান থেকেও হেভি মেটাল কিন্তু সয়েলে আসে, কারণ মাইনিং করে দিলেই হবে না, তারপর সেই এরিয়াটার রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং মাইনিং অ্যানাদার সোর্স যেখানে সয়েলের স্ট্রাকচারটাকে নষ্ট হয়, কারণ মাটি না খুঁড়ে তো মাইন করা যায় না, সেই জায়গা থেকে শুধু সয়েলের স্ট্রাকচার তো নষ্টই হয়, এবং সেখান থেকে কিন্তু কিছু কেমিক্যালস এর মধ্যে মাটির মধ্যে মিশতে থাকে, তার একটা রিকভারি খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা এখন প্রতিনিয়ত হয়ে আসছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন, গাছ কেটে দেওয়া হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা দিক সেখানে হচ্ছে, যখনই গাছ কেটে দেওয়া হচ্ছে, গাছ তো শুধুমাত্র অক্সিজেন দিচ্ছে তা না, গাছ হচ্ছে মাটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। মাটির যে ইরোশনসটা বেড়ে যাচ্ছে, অর্গানিক ম্যাটারের কন্টেন্ট গুলো কমতে শুরু করছে, এবং সেগুলো কোথাও গিয়ে এই মানে খুব লং টার্ম এফেক্ট, আবার বলছি, ডেজার্টিফিকেশনের দিকে চলে যাচ্ছে। আমরা একদিনে একটা গাছ কাটলাম, আমরা বুঝতে পারলাম না, কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে গাছ যখন আমরা কাটতে থাকছি, তখন গিয়ে কিন্তু সেটা 10টা, 10টা থেকে 100টা, 100টা থেকে 1000টা চলে যাচ্ছে, এবং তার ইম্প্যাক্টটা কিন্তু গ্লোবালি খুব বড় রকমের পড়ছে। সেটা তো অ্যাটমসফিয়ারে পড়ছেই, এবং সেটা গিয়ে কিন্তু সয়েলেরও দিকগুলো দেখছে। এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। এই বিষয়টি কেন উল্লেখ করা হয়েছে অ্যাজ এ সোর্স? তার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু কোথাও গিয়ে অল্টারনেটিভ এনার্জি খুঁজছি। তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে এনার্জি চ্যাপ্টার, তোমরা দেখবে সেখানে আমরা নানান রকম অল্টারনেটিভ এনার্জি খুঁজে বেড়াচ্ছি। সেই অল্টারনেটিভ এনার্জির মধ্যে একটা নিউক্লিয়ার এনার্জি খুব ইম্পর্টেন্ট, কিন্তু নিউক্লিয়ার এনার্জির সব থেকে খারাপ দিক হলো তার থেকে যে ওয়েস্টটা তৈরি হয়, এই এনার্জি প্রোডাকশনের পর যে ওয়েস্টটা তৈরি হয়, দ্যাট ইজ দ্য রেডিও অ্যাক্টিভ পার্ট, মানে হচ্ছে তেজস্ক্রিয় যে বর্জ্য যেটাকে বলে, সেই জায়গা থেকে কিন্তু অসুবিধাটা হয় হচ্ছে সেগুলো কোথায় কিভাবে ফেলতে হয়। মোস্ট অফ দ্য কেসেস ওগুলো মাটির মধ্যে জমা করা হয়, কিন্তু তারপরে সেটার কি হয় সেটা আমরা বুঝতে পারি না। এগুলোও কিন্তু একদিন বা দুদিনে বোঝা সম্ভব না, এগুলোর জন্য একটা লং টার্ম স্টাডি দরকার, যেটাও কিন্তু সয়েলের ভীষণ ভাবে ক্ষতি করছে। নট অনলি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, অনেক সময় মেডিকেল ওয়েস্ট সেগুলোও গিয়ে একটা খুব ক্ষতির দিকে ফেলে। তাহলে এইগুলো হচ্ছে প্রধান উৎস বা যেগুলো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে মাটি দূষণ,
তার যে প্রধান যে উৎসগুলো সেইগুলো মোটামুটি হচ্ছে এইগুলো। তাহলে মেজরলি আমরা ধরবো হচ্ছে একটা ন্যাচারাল পার্ট আর একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক পার্ট। একটা ন্যাচারালি হচ্ছে যেটা হয়তো আমাদের হাতে কন্ট্রোলটা নেই, কিন্তু ম্যানমেড বা অ্যানথ্রোপোজেনিক যখন হচ্ছে তখন কিন্তু সেটা টোটালি আমাদের কন্ট্রোলে। কারণ ওই আগের যে উদাহরণগুলো আমি দিলাম প্রত্যেকটার জন্য মানুষ দায়ী কোনো না কোনো ভাবে। এবার আবার সিলেবাস ধরে এগোই। উৎসর পরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। প্রভাবটা কি? এই যে মাটি দূষণ হচ্ছে হচ্ছে তো হচ্ছে, কিছু তো না হলেও হতে পারতো। আমাদের যদি কিছু ক্ষতি না হয় আমরা কেন ভাববো? কিন্তু ক্ষতি তো হচ্ছে, সেটা এয়ারে যেরকম হচ্ছে, ওয়াটারে সেরকম হচ্ছে, সয়েলেও সেরকম হচ্ছে। এই ক্ষতিগুলোকে আমরা যদি দেখি, এখানেও আমরা 3-4টে খুব বৃহৎ বিষয়কে একটু হাইলাইট করতে পারি। প্রথমত আমরা যে বিষয়টি মাথায় রাখবো, সয়েল হেলথের ক্ষতি হচ্ছে। মাটির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে সে সুন্দর সুন্দর গাছ দিতে পারবে না, তাতে ফুল হবে না, ফল হবে না, সুতরাং পুরো বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রধান বিষয় হচ্ছে, তার প্রথম ইম্প্যাক্ট পড়ছে হচ্ছে মাটির উপর। মাটি দূষণ হচ্ছে এবং তার সব থেকে এফেক্ট হচ্ছে মাটি। সো অন দি সয়েল হেলথ, মাটির স্বাস্থ্যের ওপর তার প্রভাব সব থেকে বেশি। 2 নম্বর হচ্ছে অন প্লান্টস। মাটি মানে হচ্ছে তার মধ্যে গাছ হবে, ভেজিটেশনস হবে, তার মধ্যে চাষাবাদ হবে। তাহলে মাটি খারাপ হয়ে গেলে সেগুলো হচ্ছে না। তাহলে দ্বিতীয় হচ্ছে উদ্ভিদ। তৃতীয় হচ্ছে অন অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস। আমরা যারা ডিরেক্টলি মাটির ওপর, মানে ডিরেক্টলি না ইনডিরেক্টলি ডিপেন্ডেন্ট, বিকজ আমরা তো মানে গাছপালা মাটির মধ্যে হয়, আমরা কি করি, আমরা ওই গাছপালা থেকে আমাদের খাবার সংগ্রহ করি। তো সেখান থেকে যখন গাছপালা এফেক্টেড হবে, প্রথমত মাটি এফেক্টেড হলে গাছপালা এফেক্টেড হবে, গাছপালা এফেক্টেড হলে আমরা সমস্ত হিউম্যান বিংস, অ্যানিমালস, ফুল সেখানে এফেক্টেড হবে, এবং তার সাথে একটা সরাসরি পুরো জিনিসটার উপর ইম্প্যাক্ট পড়বে হচ্ছে অন এনভায়রনমেন্ট, পরিবেশের ক্ষতি হবে। তাহলে আমরা প্রভাবগুলো 4টে দিক দিয়ে দেখতে পারি। তাহলে একটু ডিটেলে দেখি। অন হেলথ যখন আমি বলছি তখন মানে হচ্ছে তার স্বাস্থ্য খারাপ হচ্ছে, মানে তার ফার্টিলিটি, মানে উর্বরতা কমে যাচ্ছে, তার নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হচ্ছে, তার মধ্যে যতটা পরিমাণ নিউট্রিয়েন্ট থাকার কথা, যে জিনিসগুলো এনপিকে যেগুলো আমরা জানি, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, মানে পটাশিয়াম, সরি, এই ধরনের যে জিনিসগুলো একটা খুব হাই নিউট্রিশন দিচ্ছে, সেই জায়গাগুলো থাকছে না, ইমব্যালেন্স হচ্ছে, মাটির মধ্যে অভাব দেখা দিচ্ছে। তার যে ইন্ডিকেটরস, আমি আবার বলছি, আমি নেক্সট ওই জায়গাটা হাইলাইট করব, তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে, ওয়াটার কম থাকছে, জল বেশি থাকছে না, ধরতে পারছে না, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি চলে যাচ্ছে, সেটাকে এফেক্ট করছে। মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, যেটা খুব ইম্পর্টেন্ট বায়োডাইভার্সিটির জন্য, মাইক্রো অর্গানিজমস কে থাকতে হবে। মাইক্রো অর্গানিজমস না থাকলে আমাদের এই যে টোটাল বাস্তুতন্ত্রটা, বায়োডাইভার্সিটিটা মেনটেন হবে না। এই বিষয়টিতে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা বায়োডাইভার্সিটি এফেক্টেড হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাটি ঠিক না থাকলে এগুলো ঠিক থাকবে না। প্লান্টস এর যখন আসছে তখন যে বিষয়টি আসছে, যে প্লান্টস যখন মাটি দূষিত হচ্ছে তখন যে বিষয়টি আসছে, মাটির মধ্যে যে খারাপ বিষয়গুলো মিশে রয়েছে সেই হেভি মেটালস গুলো এসে, যেগুলোকে আমরা টক্সিক কেমিক্যালস বলছি, সেগুলো এসে প্লান্টের মধ্যে অ্যাবজর্বড হচ্ছে। কারণ কি, প্লান্টের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি যদি খুব সহজ ভাবে বলি, সে এগুলো এই যে খারাপ বিষয়গুলো মাটির মধ্যে থাকছে, তারা প্লান্টস এর মধ্যে ঢুকে যাচ্ছে, টক্সিক। এবারে এটা খুব ভাবনা বিষয়, কারণ হচ্ছে যে বিষয়টা মাটিতেই খারাপ সে বিষয়ে যদি প্লান্টে ঢুকে যায়, সেই গাছটার মধ্যে কিন্তু আমরা বলি যে এই গাছের কিন্তু গ্রোথটা এফেক্টেড হচ্ছে, মানে যতটা তার লম্বা হওয়ার কথা ছিল হচ্ছে না, যতদিন তার বাঁচার কথা ছিল হচ্ছে না, যত পরিমাণ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, ইলটা কমে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে, এই যে হেভি মেটালস তারা বায়ো অ্যাকুমুলেট করছে। বায়ো অ্যাকুমুলেশন মানে হচ্ছে, খুব সহজ ভাবে বললে, তারা আমার বডির মধ্যে জমতে থাকছে। আমার বডিতে, আমার মানে হচ্ছে এখানে গাছ, গাছের বডির মধ্যে ওর জমতে থাকছে, এবং এই জমতে জমতে গিয়ে দেখা যাচ্ছে এই ইয়েলোই, মানে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে, তার কোথাও গিয়ে সিডটা জার্মিনেট করছে না, বিভিন্ন রকম অসুবিধা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে সরাসরি প্লান্ট পুলকে এফেক্ট করছে।
এবং এটা গিয়ে অ্যানিমালসদের এফেক্ট করছে কিভাবে, এই পলিউট্যান্টটা ওই গাছটা যেটার মধ্যে হেভি মেটালস রয়েছে সেটা যখন কোনো একটা ভেজিটেবল হচ্ছে, আমি সেই ভেজিটেবলটা খাচ্ছি, তাহলে আমার অজান্তেই মাটিতে মিশে যাওয়া ওই পলিউট্যান্টটা বা ওই হেভি মেটালটা আমার বডির মধ্যে ঢুকে যাচ্ছে। সেটা আমি হতে পারি বা ক্যাটেলস হতে পারে, গরু ছাগল যারা আর কি গাছের ওপর সরাসরি নির্ভর হতে পারে, আমরা যারা রান্না করে খাচ্ছি তাদের ক্ষেত্রেও হতে পারে। সেটা কি করছে, বায়োলজিক্যাল পুলস মানে হচ্ছে ফুড চেনের মধ্যে এটা কিন্তু ঢুকে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, আমাদের বডির মধ্যে এই হেভি মেটাল রিলেটেড নানান ধরনের রোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে তার মানে মেজর ইম্প্যাক্ট। এবং তার ফলে দেখা যাচ্ছে এই যে পেস্টিসাইডস, ফার্টিলাইজার, হেভি মেটাল যেগুলো যেগুলো পলিউট্যান্ট ছিল, যেগুলো যেগুলো সোর্স থেকে মেজর যে পলিউট্যান্টের ক্যাটাগরি গুলো বললাম, তারা কিন্তু আমার বডির মধ্যেও একটা ইমব্যালেন্স তৈরি করছে। এবং ফাইনালি এনভায়রনমেন্টের ওপর যে ইম্প্যাক্টটা তৈরি করছে, যেটা বললাম যে সয়েলের সাথে গ্রাউন্ড ওয়াটার একটা সরাসরি ভাবে যুক্ত। কারণ মাটি দূষণ হলে, মাটির মধ্যে যদি তুমি কোনো একটা বিষয়কে আনো, সেটাকে তুমি বলতে পারো না যে তুমি গ্রাউন্ড ওয়াটারে মিশবে না। তো সেইগুলো গ্রাউন্ড ওয়াটারের সয়েল কন্টামিনেট হলে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট হচ্ছে, ওটা লিচিং হচ্ছে, চুইয়ে চুইয়ে যাচ্ছে, সেখান থেকে সয়েল প্লান্টস এর পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং ফাইনালি গিয়ে ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, এবং তার একটা বায়োলজি বা বায়োডাইভার্সিটি লস হচ্ছে। কন্ট্রোল মেজারটিকে যদি আমি বলি, কন্ট্রোলস এবার হচ্ছে যে আমাদের একদম থার্ড পয়েন্ট যেটা ছিল, আমরা এগুলোকে নিয়ে ভাববো কিভাবে, কিভাবে আমরা এগুলোকে নিয়ে, আমরা বুঝলাম যে এগুলো এগুলো উৎস, আমরা বুঝলাম যে এগুলো এগুলো পলিউট্যান্ট, আমরা বুঝলাম যে এগুলো এগুলো তার প্রভাব বা ইম্প্যাক্ট। তাহলে কন্ট্রোলটা, প্রিভেন্টিভ মেজারের মধ্যে প্রথম যেগুলো করতে হবে আমাদের, কিন্তু যখনই কোনো আমরা মেজার যেটারই পড়ি না কেন, এয়ারের পড়ি, ওয়াটারের পড়ি, সয়েলের পড়ি, নয়েজের পড়ি, আমাদের কিন্তু একটা দিক মাথায় রাখতে হবে, আমাদের যা যা উৎস, সেই উৎসগুলোকে আমাদের মেজার করতে হবে। যেরকম আমি বলেছিলাম ওয়েস্ট একটা উৎস, সেখানে কিন্তু প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা দিয়ে আমরা সয়েল পলিউশনটাকে কিছুটা হলেও প্রিভেন্ট করতে পারি। ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হতে পারে, মিউনিসিপাল ওয়েস্ট হতে পারে, সেই জায়গাটাকে আমাদের প্রথম একটা ঠিকভাবে ডিসপোজ করতে হবে। তার একটা ঠিকভাবে, যদি ইন্ডাস্ট্রিকে বলা হয় তাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, যদি মিউনিসিপ্যালিটিকে বলা হয় তাকেও ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। কারণ আমার ইচ্ছে হলেই আমি বাড়ির জানালা দিয়ে একটা নোংরা আবর্জনা আমি রাস্তার মধ্যে ফেলতে পারি না, কারণ সেটা মাটির ক্ষতি করছে, সেটা পরবর্তীকালে ঘুরে ফিরে সাইক্লিক ওয়েতে আমার বডিতেই ঢুকছে। সেই জায়গাটাকে মাথায় রেখে তাদের মানে প্রিভেন্টিভ মেজার, দুটো জিনিস এগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মানে হচ্ছে তুমি হওয়ার আগে কি কি করতে পারো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে কথাটা আছে, আগে তোমাকে প্রিভেন্টিভ একটা দিক দেখতে হবে, আর সেকেন্ডলি তুমি দেখবে হচ্ছে রেমিডিয়াল টেকনিক। দুটো দিকে আমরা কন্ট্রোল মেজার করি, এক হচ্ছে আমি করবোই না, আমি সে ব্যাপারে সচেতন হব, আর দুই হচ্ছে আমি রেমিডিয়েশনস করব, হয়ে গেছে আমার কিছু করার নেই, সেখানে আমি রেমেডি করব। তো প্রিভেন্টিভ মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে প্রপার করতে হবে, অর্গানিক ফার্টিলাইজারের ইউজে আমাদের যেতে হবে, যে জিনিসটা বারবার আসছে কেমিক্যাল কম্পাউন্ড, কেমিক্যাল প্রোডাক্ট, খারাপ দিক, টক্সিক সাবস্টেন্সেস, আমরা যদি এগুলো অর্গানিক জিনিস দিয়ে করি, বায়োলজিক্যাল বা অর্গানিক পার্টটাকে আনি, তাহলে সেটা কিন্তু অতটাও ক্ষতি করবে না, যেটা ডিরেক্টলি নন বায়োডিগ্রেডেবল বা অর্গানিক ইনঅর্গানিক পার্ট করে। সেখানে আমরা যদি অর্গানিক ফার্টিলাইজার যেরকম কম্পোস্ট, ম্যানিউর, এইগুলো দিয়ে যদি আমরা অল্টারনেটিভলি কিছু ভাবতে পারি, আমাদের আসছেও এখনো বায়ো ফার্টিলাইজার, যেরকম ফার্টিলাইজার বা পেস্টিসাইডস ইউজ হয়, সেখানে আমরা বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইডস, এইগুলোর ইউজকে আমরা দিতে পারি ইনস্টিড অফ কেমিক্যাল ফার্টিলাইজার। আচ্ছা, এবং তার সাথে সাথে আমাদের এই পেস্টিসাইড ইউজটাকে কমাতে হবে। আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটাও একটা তো একটা মানে ম্যানেজমেন্ট, টোটাল একটা ইন্টিগ্রেটেড ওয়েতে পেস্টটাকে কন্ট্রোল করে, এই ধরনের কিছু টেকনিক আমাদের নিতে হবে। এবং ওভার ইরিগেশনস মানে যেগুলো হচ্ছে স্যালিনাইজেশনস বা ওয়াটার লগিং এর কারণ, সেইগুলোকে যদি আমরা কন্ট্রোল করি, এগুলো হচ্ছে, আমি আবার বলছি, এগুলো দিস ইজ দ্য প্রিভেন্টিভ মেজার, মানে যেখানে আমরা প্রিভেন্ট করতে পারবো জিনিসগুলোকে। সেকেন্ড হচ্ছে রেমিডিয়াল মেজার্স, মানে এই পোর্শনসটা হচ্ছে হয়নি,
তখন আমরা সয়েল পলিউশনটাকে আটকানোর চেষ্টা করছি। আর এই পোর্শনসটা হয়ে গেছে অলরেডি, তখন আমরা কি করব? তখনও আমাদের কিছু ওয়েজ রয়েছে, যেরকম বায়োরেমিডিয়েশন আর ফাইটোরিমিডিয়েশন এখন বহুল ভাবে প্রচলিত। যে মাটির দূষণের কিন্তু কোনো কন্ট্রোল নেই, বিকজ মাটির পোরের মধ্যে দিয়ে, তার পার্টিকেলের মধ্যে দিয়ে এদিক ওদিক ওটা চলে যেতেই পারে। তো সেখানে বায়োরেমিডিয়েশন মানে হচ্ছে মাইক্রোবস দিয়ে ওই অর্গানিক পলিউটেন্ট গুলোকে রেমিডিয়েট করা, ইউজ অফ মাইক্রোবস টু ডিগ্রেড অর্গানিক পলিউটেন্ট। আর ফাইটো কথাটা আসে প্লান্ট। বায়ো যখন আমরা বলবো তখন আমরা ওই রেমিডিয়াল টেকনোলজি বাই ইউজিং নর্মালি মাইক্রোবস। আর ওয়েন উই আর ইউজিং ফাইটো মানে হচ্ছে প্লান্ট। এই প্লান্টস গুলো দিয়ে, যেরকম বিভিন্ন ধরনের প্লান্টস আছে, বিভিন্ন স্পেসিফিক প্লান্টস আছে যারা কিছু হেভি মেটালকে নিজেদের বডির মধ্যে অ্যাবসর্ব করে নেয়, সেরকম মাইক্রোবসও আছে, লেড অ্যাবসর্বিং মাইক্রোবস এরকম আছে। তো তাদেরকে দিয়ে সয়েলে যদি আমি নির্দিষ্টভাবে জানি যে এই পার্টিকুলার হেভি মেটাল বা টক্সিকেন্ট এর মধ্যে রয়েছে, তাহলে আমরা সেটাকে শোষণ করে নিতে পারি। তো সেরকম বায়োরেমিডিয়েশন, ফাইটোরেমিডিয়েশন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এছাড়া সয়েল ওয়াশ করে দিল, তার কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে, যেরকম ফিজিক্যাল রিমুভাল অফ কন্টামিনেন্ট। ফিজিক্যালি আমি রিমুভ করলাম কন্টামিনেন্ট গুলোকে কোনো একটা সলভেন্ট বা ওয়াটার দিয়ে ওয়াশ করি, তার স্পেসিফিক টেকনিক আছে। সয়েল ওয়াশিং ক্যান বি আনাদার পার্ট। থার্মাল ডিসঅর্পশন হচ্ছে হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কোনো ভোলাটাইল পলিউটেন্ট যদি হয় সেটাকে হিট দিয়ে আমরা বার করে দিলাম। সো দিজ আর দি মেজার্স উই ক্যান টেক বিফোর অ্যান্ড আফটার দ্য সয়েল ইজ গেটিং পলিউটেড। এর পরের যে বিষয়টি, এছাড়া যেগুলো আমরা করতে পারি, মানে ওগুলো বাদ দিয়ে যে বিষয়গুলো আসে, আমরা অ্যাফরেস্টেশন, আমরা গাছ লাগাতে পারি, আমরা সুন্দরভাবে সেই জায়গাটাকে সয়েল ইরোশনস বা ফার্টিলিটিকে রিস্টোর করতে পারি। বিভিন্ন ধরনের পলিসি মেজার্স অলরেডি আছে, কারণ আমাদের দেশে প্রত্যেকটা জিনিসকে বাঁচানোর জন্য, পরিবেশ থেকে আরম্ভ করে জল, মাটি, বায়ু সবকিছু বাঁচানোর জন্য কিছু আইন রয়েছে। সেরকম হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা হ্যান্ডলিং রুলস রয়েছে, 1989 হয়েছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যেটাকে আমরা আমব্রেলা অ্যাক্ট বলে থাকি, এগুলোতে বলা রয়েছে যে প্রপারলি তুমি ল্যান্ডের প্ল্যানিং করো, প্রপারলি তুমি মাটি খুঁড়ে দিও না ইমপ্রপার ওয়েতে, ল্যান্ড ইউজের একটা প্ল্যানিং করো, ল্যান্ডফিলটাকে প্রপারলি ডিজাইন করো। সেই জায়গা থেকে দেখতে গেলে সেই মেজার গুলোকে আমাদের দিতে পারি, এগুলো একটা কন্ট্রোল মেজার আমরা যদি আইন মেনে চলি। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্যাট ইজ দ্য পাবলিক অ্যাওয়ারনেস। আমরা যদি অ্যাওয়্যার হই, তার জন্য আমাকে আইন জানতে হবে না, উই ক্যান ডু এভরিথিং। আমরা গাছ এমনি লাগাতে পারি, আমরা ওয়েস্টটাকে ঠিকভাবে ফেলতে পারি। তো আমাদের ওই রিকভারি বা রেমিডিয়াল স্টেটে যেতেই হবে না যদি না আমরা সয়েলটাকে পলিউশন করি। তো সেই জায়গাতে দেখতে গেলে পাবলিক অ্যাওয়ারনেস, যে আমরা সেগ্রিগেট করে দিলাম ওয়েস্ট গুলোকে, আমরা বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল সেগুলোকে সেগ্রিগেট করলাম, আমরা ফার্মার্সদের এডুকেট করলাম যে তোমরা ওভার ইউজ করো না পেস্টিসাইডস, ওভার ইউজ করো না ফার্টিলাইজার, সেই জায়গা থেকে আমরা বেশি করে দিলাম। তো সেখানেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা যে জিনিসটা আমি বলবো, এক্ষুনি বলছিলাম যে এই যে ইন্ডিকেট করে কি কি, মানে এটা তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে, যে কাদের দিয়ে আমি বুঝতে পারি যে সয়েলের মানে কোয়ালিটিটা ভালো না খারাপ। এই যে আমি এতক্ষণ ধরে বলছি পলিউট্যান্ট, পলিউশন, তো কাকে দিয়ে আমি বুঝতে পারি? সে বিষয়টিকে যখন আমি দেখতে যাই, তখন আমি দেখি তার কিছু কিছু ইন্ডিকেটরস এর মধ্যে খুব বেসিক প্যারামিটার্স গুলো হচ্ছে সয়েলের টেক্সচার, যেটা মানে কতটা প্রপোর্শন স্যান্ড আছে, সিল্ট আছে, ক্লে আছে, সেই জিনিসগুলোকে দেখা। বাল্ক ডেন্সিটি, সয়েল স্ট্রাকচার, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ইনফিল্ট্রেশন রেট আর ইরোশন স্টেটাস, এইগুলোকে দিয়ে এই সয়েল কোয়ালিটিকে ইন্ডিকেট করা যায় যে দিস ইজ মেজারেবল ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টি। মানে এই জিনিসগুলোকে দেখে আমি বুঝতে পারি যে সয়েলটা ভালো না খারাপ, সেই বিষয়টিকে আমি মাথায় রাখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সয়েল টেক্সচার, বাল্ক ডেন্সিটি, সয়েল স্ট্রাকচার, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ইনফিল্ট্রেশন রেট আর সয়েল মানে ইরোশন স্টেটাস, এগুলো কিন্তু ইন্ডিকেট করে, মানে দিস আর দি ডেসক্রিপশনস। মানে স্ট্রাকচার তো আমি বললাম, বাল্ক ডেন্সিটি মানে ইন্ডিকেটর অফ দি কম্প্যাকশন, এটা রুট গ্রোথটা কতটা ভালো হবে সেটা দেখে। সয়েল স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট অফ দি সয়েল পার্টিকলস,
কিরকম থাকে, ওটাকে গুড স্ট্রাকচার, বায়ুটাকে খুব ভালো করে ওর মধ্যে যেতে দেয়, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি মানে কতটা ময়েশ্চার রিটেইন করছে, ইনফিলট্রেশন রেট মানে স্পিড অ্যাট হুইচ ওয়াটার এন্টার দ্য সয়েল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির গ্রোথকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রভাব ফেলে, যে মাটিটা কতটা ভালো সেটাকে আমরা বুঝতে পারি। তো এই বিষয়গুলো মোটামুটি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা, আমি কোন ভেজিটেবলটা চাষ করছি তার জন্য একটা সয়েলের ইন্ডিকেটর হতে পারে, আমি কোন জায়গার সয়েল দেখছি তার জন্য হতে পারে। সো দিস আর সাম বেসিক ইন্ডিকেটর যেটা সয়েলের হেলথ বা তার ফার্টিলিটিকে ইম্প্যাক্ট করে। এর মধ্যে একটু ডিটেলে দেখলে কিছু কেমিক্যাল ইন্ডিকেটরস রয়েছে, পিএইচ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, অর্গানিক ম্যাটার, নিউট্রিয়েন্ট, হেভি মেটাল, এইগুলোর প্রেজেন্স বা অ্যাবসেন্স খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ কেমিক্যাল ফ্যাক্টর। এখানে দেখতে পাচ্ছ বায়োলজিক্যাল ইন্ডিকেটরের মধ্যে মাইক্রোবিয়াল বায়োমাস, তার এনজাইমেটিক অ্যাক্টিভিটি, আর্টওয়ার্ম পপুলেশনস, কেঁচো যেগুলো থাকে সেগুলো একটা খুব অর্গানিক হেলথকে ওরা ইন্ডিকেট করে, রেসপিরেশন রেট কেমন হচ্ছে সেই জায়গায় ইন্ডিকেট করে। সো দিস আর সাম বায়োলজিক্যাল ইন্ডিকেটর। আর এছাড়া হচ্ছে তোমাদের যেটা বললাম, বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং প্রথম যে বিষয়টিকে বললাম ফিজিক্যাল ইন্ডিকেটর। তাহলে এই 3 রকম জিনিসকে দিয়ে আমরা বুঝতে পারি, মানে আমি যদি 3টাকে কনসিডার করে দেখি তাহলে আমি একটা সয়েলকে খারাপ ভালো সেই জায়গাতে নিতে পারবো। সো দিস আর সাম ইন্ডিকেটর, এবং আমি আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা মাটি ওয়াইজ আলাদা, আমি কোন মাটিতে কি সবজি চাষ করছি তার ওয়াইজ আলাদা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। এগুলো হচ্ছে খুব কমন কিছু ইন্ডিকেটর যেটা নিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, লাস্ট ওয়ান ইন দ্য সয়েল, সেটা হচ্ছে আমাদের যখনই কোনো কিছুকে খারাপ ভালো বলতে হয় তার কিছু স্ট্যান্ডার্ডস আমাদের দেখতে হয়। সেই স্ট্যান্ডার্ডের মধ্যে মানে সয়েল কোয়ালিটি স্ট্যান্ডার্ড আমি যদি বলি, সয়েল কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেরকম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সাইটে গিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন কন্টামিনেটেড সাইট অনুযায়ী কিছু কিছু প্যারামিটার দেওয়া রয়েছে। মানে ধরো কোনো একটা সাইটে হেভি মেটাল প্রচুর রিলিজ হয়েছে, সেখানে তুমি ওই বিষয়টির উপর দেওয়া দিচ্ছি। তো এমনি নর্মালি আইজার, যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এবং তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সয়েল হেলথ কার্ড একটা প্রোগ্রাম আছে, যেটা আর কি মেইনলি ফার্মার্সদের একটা খুব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে যাদেরকে একটা সয়েলের নিউট্রিয়েন্ট স্টেটাসটাকে দিতে হয়, মানে 12টা প্যারামিটারের দিতে হয়, তাদের উপর ভিত্তি করে একটা তোমার স্ট্যান্ডার্ড দিয়েছে। এবং সেই স্ট্যান্ডার্ডটা মোটামুটি আমরা চাষবাসের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে একটা লং টার্ম সয়েল হেলথটা মেনটেন হচ্ছে, সেখানে আমাদের আদার্স কোনো সাইড এফেক্ট হচ্ছে না, বা গাছপালা ঠিক মতো জন্মাচ্ছে। তো আমি যদি দেখি মোটামুটি এইগুলোকে দিয়ে আমরা ভ্যালু গুলোকে দেখি, বাট দিস ইজ নট লাইক দ্যাট যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভ্যালু গুলো কোথাও গিয়ে এক্সিট করবে, কারণ এটা আমি বারবার বলছি সয়েলটা কিন্তু কোথাকার সয়েল লোকেশন ওয়াইজ তার ভিত্তি করে স্ট্যান্ডার্ডস গুলো আসে। তো নর্মালি আমরা যেগুলো দেখি যদি হেভি মেটাল বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে দেখি, এগুলোর একটা সেফ বা অ্যাকসেপ্টেবল লিমিটস থাকে, বাট দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ইন্ডিকেটর অফ দি সয়েল। কারণ হচ্ছে যে কোনো একটা সয়েলের মধ্যে প্রচুর একটা মাইক্রোবিয়াল পপুলেশন চলে এলো, সেখানে কিন্তু আমার ওই পার্টিকুলার মাইক্রোবিয়াল ইন্ডিকেটর বা বায়োলজিক্যাল ইন্ডিকেটরটা অনেক বেশি হবে। তো মোটামুটি আমরা মাথায় রাখবো যে আইজার, যেটা যারা এই সয়েল ওয়াটার কোয়ালিটির সয়েল হেলথ কার্ড প্রোগ্রামকে ইন্ডিয়ার সাপোর্ট করেছে, এবং সেখানে নিউট্রিয়েন্ট স্টেটাস মানে আমি নর্মাল দেখতে গেলে 12টা প্যারামিটারের নিউট্রিয়েন্ট স্টেটাসকে ওরা গুরুত্ব দিয়েছে, এবং সেখানে ওরা ধরছে যে এই কার্ড গুলো বেসিক্যালি এই সয়েল হেলথ কার্ড, দিস স্কিম বেসিক্যালি 2015-তে ইন্ডিকেট করছে যে এভরি 2 year রেকমেন্ডিং ব্যালেন্সড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনস অ্যান্ড সয়েল অ্যামেন্ডমেন্ট টু ইমপ্রুভ ক্রপ ইল্ড। মানে এটা দিয়ে যারা ফার্মার্স রয়েছে তাদেরকে সচেতন করা হচ্ছে, এবং ইনডাইরেক্টলি মানুষের ক্ষেত্রে এই সচেতনতাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সো দিস আর অল অ্যাবাউট সয়েল পলিউশন। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং এই আমি আবার বলছি তোমরা সিপিসিবির ওয়েবসাইটে গিয়ে কন্টামিনেটেড সাইট অনুযায়ী বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলোকে দেখতে পারো, এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে হেভি মেটাল কতটা থাকলে ক্ষতিকারক আর কতটা থাকলে ক্ষতিকারক নয়।